হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে একটা মজাদার রান্না শেয়ার করব। আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় রান্না। এই রান্নাটি হয়তোবা অনেকেই করে ফেলেছেন বা যারা নতুন তাদের জন্য এই রান্নাটি খুবই কাজে দিবে। আর যারা নিরামিষভোজী তাদের জন্য তো এই রান্নাটি অবশ্যই প্রয়োজন বা তাদের এই রান্নাটি আশা করছি খুবই ভালো লাগবে, কারণ আজকের এঁচোড়টা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা। আমার ননদ সে স্কুলে গিয়েছিল, সেখান থেকে একটা কচি কাঁঠাল নিয়ে এসেছে। তো সেই বলল বৌদি আজকে এই রেসিপিটা তৈরি করতে হবে, তো এই জন্য সে নিজেই আজকে কাটাকুটি রান্নাবাটি সবই করবে। তো আমরা এখানে এই যে কাঁঠালটা কাটার জন্য দুইটা পাত্রে জল নিয়েছি আর জলের ভিতর অল্প অল্প সরিষার তেল অ্যাড করেছি, যাতে করে কষটা লেগে না যায়। আর এখানে যে বটিটা, সেই বটিটাও কিন্তু সরিষার তেল মাখিয়ে নেওয়া হয়েছে। আর হাতে তো অবশ্যই সরিষার তেল মাখিয়ে নিতে হবে। যদি এভাবে তেল মাখিয়ে নেন তাহলে আর কাঁঠাল কাটার সময় অতটা বেশি কষ হাতে বা বটিতে লাগতে পারে না। কষ্ট লাগবে কিছুটা, তারপরে এভাবে মাখিয়ে নিলে কষ্ট একটু কম লাগে। তো দেখুন কাঁঠালটার ভিতরে কিন্তু খুবই কচি, আর এর বীজগুলোও কিন্তু এখন পর্যন্ত অতটা শক্ত হয়নি। এই কাঁঠালকে অনেকেই গাছ পাঠাও বলে থাকে, কারণ এই যে কাঁঠালের যে এঁচোড়, এই এঁচোড় রান্নাটার স্বাদ কিছুটা মাংসের মতো। তাই অনেকে বলে যারা মাংস খায় না বা নিরামিষভোজী তারা এই এঁচোড় রান্না দিয়েই মাংসের স্বাদ পেতে পারে। এজন্য এঁচোড়টা আমরা আজকে একেবারে নিরামিষভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ যারা পেঁয়াজ রসুন না খায় তাদের জন্য এই রান্নাটি খুবই কাজে দিবে। তো এখানে কাঁঠালগুলোকে প্রথমে ভাগ ভাগ করে ছোট ছোট টুকরো করে নেওয়া হলো। এরপরে কাঁঠালের উপরে যে কাটা কাটা অংশটা সেটা ফেলে দেওয়া হচ্ছে। এই বাহিরের কাটা কাটা অংশটা বেশ কিছুটা মোটা করেই ফেলে দিতে হবে। আর ভিতরের যে আটিগুলো সেগুলো বেশ কচি, তাই এগুলো আর আলাদাভাবে কাটার দরকার নেই, ছোট ছোট টুকরো করে এখন কেটে নিলেই হবে। তো এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে যে জলের ভিতরে রেখে দেওয়া হচ্ছে। যদি জলের ভিতরে রেখে দেন তাহলে আর এগুলো কালো হয়ে যাবে না। আর এই যে আমাদের এক দর্শক তিতলি রানী, সে দেখতেছে কিভাবে কাঁঠাল কাটতেছে, সেগুলো সে শিখতেছে এবং সে কিন্তু আমাকে মাঝে মাঝে ভিডিওতেও হেল্প করে। তো এখানে কাঁঠালগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে ধুয়ে নেওয়া হচ্ছে। অবশ্যই ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। আর হাতে যদি বেশি কষ লেগে যায় তাহলে আরো একটু সরিষার তেল দিয়ে একটু ঘষে ঘষে নিলেই দেখবেন কষটা খুব সুন্দরভাবে উঠে আসবে। অনেক সময় শক্ত যে মাজনি থাকে সেই মাজনি দিয়ে একটু ঘষা দিলেও কিন্তু কষটা সুন্দরভাবে উঠে আসবে। এরপরে আমরা কাঁঠালগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি। এখানে চাইলে আপনি যে কোনো পাত্রে জল দিয়েও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো প্রেসার কুকারে দিলে সময়টা কম লাগে আর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। তো প্রেসার কুকারে কাঁঠালগুলো দিয়ে এখানে বেশ কিছুটা জল দিয়ে দেওয়া হচ্ছে। এই জলের সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, কারণ এই সিদ্ধর সময় লবণটা না দিলে ভেতরে অতটা লবণ ঢুকবে না। আর এজন্য এখানে লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করা হলো। তো এটাকে একটু জলের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়া হচ্ছে। এরপরে একটা ঢাকনা দিয়ে আবারও প্রেসার কুকারের মুখটা আটকিয়ে দেওয়া হলো। এরপরে 2টা থেকে 3টার মতো সিটি দিয়ে নিতে হবে। এখানে 2টা বা একটা সিটি দিলেও হয়ে যায়। আজকে আমরা প্রথমবারে এই প্রেসার কুকারে দিয়েছি তাই বুঝতে পারিনি, আমরা 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। এখানে পরে আবার 2টা সিটিও দিয়ে নিয়েছি। তো সেখানে দেখলাম যে 2 সিটিতেও ভালোই সিদ্ধ হয়। তো দেখুন কতটা সুন্দরভাবে এটা গলে গেছে। অনেক বেশি গলে গেলে আবার সেটা ভর্তা ভর্তা হয়ে যাবে, এজন্য একটু মিডিয়াম ভাবে সিদ্ধ করে নিলেই ভালো হবে। এখানে আমরা প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। এজন্য এখানে নিয়েছি আদা কুচি, সাথে নিয়ে নিচ্ছি কাঁচা জিরা, আর এখানে কিছুটা শুকনো মরিচ ব্যবহার করেছি। আজকে শুকনো মরিচটাই অতটা বেশি ঝাল নেই, যদি ঝাল হয় তাহলে একটু অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এরপরে এটাকে আমরা
শিলনোড়ায় বেটে নিচ্ছি। চাইলে আপনি এটাকে গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন। তো এখন এগুলোকে খুব ভালোভাবে একেবারে বেটে নিতে হবে। তো আমার এগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো এই যে ভিডিওটা করে দিচ্ছি, এটা কিন্তু আমার ছোট্ট যে একটু আগে তিতলিকে দেখানো হয়েছিল, সেই তিতলি মামনি করে দিয়েছে। সে খুবই আগ্রহী, সে আমাকে ভিডিও করায় হেল্প করবে, তাই সে কিন্তু এই যে আমি বাটাবাটি করেছি সেই বাটাবাটির ভিডিওটা ওই ছোট্ট পিচ্চি মামনিটাই আমাকে করে দিয়েছে। এরপরে আমরা রান্নায় চলে এসেছি। এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাটা চাইলে সম্পূর্ণটাই সরিষার তেলে করা যাবে। তো এখানে আমরা প্রথমে অল্প একটু সাদা তেলে ছোট ছোট কিছু আলু, এখানে 2 থেকে 3টা মতো আলু টুকরো করে নিয়েছি, আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সেগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আলুটা একটু ভেজে নিলে হয় কি, এই আলুটা কিন্তু একেবারে গলে যায় না, গলে মিশে যায় না, একটু আস্তে আস্তে থাকে আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা একটু দাগ লাগিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। অন্যদিকে আমরা কাঁঠালটাকে সিদ্ধ করে একটা পাত্রে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। তো এরপরে বড় একটা বলে কাঁঠালগুলোকে নিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমরা সিদ্ধের সময় হলুদ ব্যবহার করেছি, তাই এখানে অবশ্যই এটাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া। সাথে যে মশলাটা রেডি করেছিলাম আদা জিরা সেটা বাটা, সেগুলোকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই, প্রায় হাফ কাপের মতো টক দই এখানে ভালোভাবে ফেটিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আজকে আমরা যে শুকনো মরিচটা ব্যবহার করেছি সেটাও তেমন ঝাল নেই, আবার এই মরিচের গুঁড়োটাও তেমন ঝাল নেই, তাই যদি আপনার শুকনো মরিচে ঝাল বেশি থাকে বা কালার সুন্দর থাকে তাহলে এখানে আর গুঁড়ো মরিচটা ব্যবহার না করলেও সমস্যা নেই। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিতে মনে ছিল না, তাই পরে আবার একটু অ্যাড করলাম। আর লবণটাও বুঝে অ্যাড করতে হবে, যেহেতু সিদ্ধের সময় লবণ হলুদ দেওয়া হয়েছে। এখন কড়াইতে দিয়ে দেওয়া হলো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে সামান্য আস্ত জিরা দিয়ে দেওয়া হলো, একটা শুকনো মরিচ অ্যাড করা হলো। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, দারচিনি, তেজপাতা আর কিছুটা এলাচ। এলাচগুলোকে একটু থেতলে নিতে হবে যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়। তো গরম মশলাগুলোকে একটু সময় ভেজে নিয়ে যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখন এর ভিতরে অ্যাড করলাম কিছুটা চার মগজ আর অল্প একটু কাজু বাদাম বাটা। চার মগজটা আমাদের বাংলাদেশে খুব সব জায়গায় অ্যাভেলেবেল না, এটা ইন্ডিয়া থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। যদি এটা ব্যবহার করতে না পারেন তাহলে একটু বাদাম বাটা, যে কোনো ধরনের বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, যে কোনো এক ধরনের বাদাম বেটে এখানে ব্যবহার করলেই হবে। তো মশলাটাকে আমি একটু সময় ভেজে নিয়ে এরপরে অল্প একটু জল অ্যাড করা হলো যাতে করে এই চার মগজ আর বাদাম বাটাটা পুড়ে না যায়। যেহেতু বাদাম অ্যাড করা, চার মগজ এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এজন্য অল্প একটু জল ব্যবহার করলে আর এটা পুড়ে যাবে না। তো যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে যে কাঁঠালগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম সেই কাঁঠালগুলো। তারপরে নেড়ে চেড়ে এই কাঁঠালটাকে বেশ কিছু সময় ভেজে নিতে হবে। আর আজকে রান্নাটা কিন্তু আমার ননদেই করেছে, আমি জাস্ট ভিডিও করেছি পাশে বসে। এখন এটাকে নেড়ে চেড়ে কিছু সময় এর সাথে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও অ্যাড করে নিলাম। আলুটা দেওয়ার পর আবারও একটু সময় এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যেহেতু এই কাঁঠালগুলো সিদ্ধ করা, তাই অনেক সময় না ভাজলেও সমস্যা নেই। তো কিছু সময় ভেজে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। তো জলটা অনেক বেশি অ্যাড করব না, কারণ আমাদের কাঁঠালগুলো খুব ভালোভাবেই সিদ্ধ করা, তাই অল্প একটু জল অ্যাড করলেই হবে। এরপরে এটাকে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে।
যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। তো এখানে আরো অল্প একটু জল অ্যাড করব। তো এখন এটাকে রান্না করতে করতে দেখুন অনেকটাই জল শুকিয়ে এসেছে। তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার। এখন এখানে সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করা হলো। গরম মশলার গুঁড়া দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে মিক্সড করে দেওয়া হয়েছে। এরপরে 1 চা চামচের মতো ঘি অ্যাড করা হচ্ছে। এটা অপশনাল, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর না দিলেও সমস্যা নেই। তো ঘি আর গরম মশলাটা দিয়ে এঁচোড়টাকে প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। কারণ গরম মশলা দেওয়ার পরে যদি ঢেকে রাখেন তাহলে এর ফ্লেভারটা আর ছড়িয়ে যাবে না, এর ভিতরে সুন্দরভাবে মিশে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট। দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে, আর এর স্বাদ কেমন এসেছে সেটা আমার 2 অতিথিকে দেখলেই বুঝতে পারবেন। আজকে রান্নাটা প্রথমেই 2 অতিথি টেস্ট করেছে। এখানে আমার ননদের টুইন্স বেবি, একজনের নাম শ্লোক আর একজনের নাম তিতলি। তারা তো খুব আগ্রহের সহিত খেতে বসে গেছে রান্না হওয়ার সাথে সাথেই। তো রান্নাটা এখনো গরম, এজন্য বলতেছিল মামি গরম। কিন্তু দেখুন একজনের আর তর্স হয়েছে না, সে আবার তার ভাইয়ের প্লেট থেকে এনে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। এবং সে অনেক খুশি, কারণ সে দেখুন হাত দিয়ে প্রকাশ করছে যে আসলে অনেক টেস্ট হয়েছে খাবারটা। তো ওরা তো ছোট বেবি, ওরা খাবার যদি ভালো না লাগে বা টেস্ট না হয় তাহলে কিন্তু খেতে চায় না। তো তাদের কাছে খুবই ভালো লেগেছে খাবারটা। তাদের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এর জন্য ওদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ রেখে দিয়েছি, আর যখন বলেছি যে তোমাদের এই ভিডিওটা আমি অ্যাড করে দিব, তারা তো আরো মহা খুশি। তারা এমনিতেই খেতে চায় না খাবার, তো আজকে দেখলাম ভালোই এঁচড় দিয়ে তারা খেতে বসে গেছে। তো তিতলি আবার একটু নিয়ে নিচ্ছে। তো রান্নাটা যেহেতু গরম তাই একটু খেতে কষ্ট হচ্ছিল, বললাম যে এগুলো একটু ঠান্ডা করে খাও। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সো ভিউয়ার্স, টাটা।